আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন বইটার নাম অ্যালবার্ট অশোকের আর্ট ডায়েরি। মানে পুরোটাই কালার্ড প্রিন্ট, এবং এটা ডিজিটালি 100 GSM কাগজে ছাপা। এই কারণেই যে এখানে যেসব পেন্টিং এবং মাস্টার পেন্টারদের পেন্টিং রাখা আছে, যারা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে বড় বড় শিল্পী, এবং তাদের যেসব কাজগুলো আমরা দেখতে চাই, সেসব কাজগুলো এখানে রাখা আছে। সেই সব কাজগুলোর রঙিন অবস্থায় কীরকম তার কাছাকাছি একটা ধারণা দেওয়ার জন্য এটাকে সম্পূর্ণ রঙিন ছাপানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বইয়ের মধ্যে এখানে বইটা শুরু করলেই একটা পাতা, সেই পাতাটার পরের পাতা থেকেই আমার কন্টেন্ট শুরু হয়ে গেছে। তার মানে আমি অতিরিক্ত অপ্রয়োজনীয় পাতা দিয়ে আমি বইটাকে বড় করিনি। তো এই যে বইটার পাতাগুলো আপনারা দেখছেন, সেটার মধ্যে এই প্রথমেই সূচিপত্রের মতো করে লেখা আছে। তা আমি ফর্মাল ওয়েতে আমি সূচিপত্র বলে কোনো পৃষ্ঠা আমি তৈরি করিনি। আমি এখানে পরিষ্কার প্রত্যেকটা পাতা, পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 5, 6, এরকম করে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি কি কি পাচ্ছেন, কি কি জিনিস আছে, তার একটা ইন্ডেক্স বা সূচি এখানে রয়েছে। এই পাতার এখানে দ্বিতীয় পাতায় যেমন পৃষ্ঠা নাম্বার 32 থেকে পৃষ্ঠা নাম্বার 78 অবধি রয়েছে। এখানে পৃষ্ঠা নাম্বার 79 থেকে 130 পাতা অবধি রয়েছে, এবং 144 পৃষ্ঠা অবধি এটার কন্টেন্ট রয়েছে। আর অতিরিক্ত পাতাগুলোতে আমি এগুলো কাউন্ট করিনি। মোট 152 পাতার মতো এখানে পৃষ্ঠা রয়েছে। বইটার অফিসিয়াল নাম হচ্ছে অ্যালবার্ট অশোকস আর্ট ডায়েরি। এটা ISBN নাম্বার পাওয়া। তো বইটা সম্পর্কে প্রথমে বলেই দেওয়া দরকার যে আমি দীর্ঘ সময় ধরে লিখছি, এবং আমার সমস্ত লেখাগুলো যদি একসাথে আমি প্রকাশ করি তাহলে একটা বড় এনসাইক্লোপিডিয়ার থেকেও বড় কিছু একটা হয়ে যাবে, এবং সেগুলো বাংলা ভাষায়। তো দীর্ঘদিন অনলাইন ম্যাগাজিনে লিখেছি, এবং PDF ফরম্যাটে আমার ওয়েবসাইট থেকে বিতরণ করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের আছে, কিংবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি ইউজ করেছি, এবং ওগুলো সবই ফ্রিতে আপনাদের এতদিন দিয়েছিলাম। তা সেই সব লেখাগুলোকে আমি এক জায়গায় নিয়ে এসেছি। ফলত কখনো কখনো একই লেখার রেশ আরেকটা লেখার মধ্যে আপনারা হয়তো পাবেন, কিন্তু তাতে আপনাদের কোনো রকম মানে বাহুল্যতা বা ক্ষতির ও সম্ভাবনা নেই, কেননা যত আপনারা লেখাটা পড়বেন তার পার্সপেক্টিভগুলো আপনারা পাবেন। এখানে প্রথম পাতাতেই একজন মহিলার আর্টিস্টের জীবনী বা তার আর্ট নিয়ে শুরু করেছি। সে এক 36 বছরের এক মহিলা, সে কীভাবে আমেরিকান পেন্টিংয়ের মধ্যে তিনি তার ইতিহাসের আমেরিকার ইতিহাসে একটা নাম প্রতিষ্ঠা করেছেন। তো এই যে লেখাগুলো, সেই লেখাগুলোতে মহিলার জীবন এবং মহিলার কাজ, আপনারা ভালো করেই জানেন যে শিল্পীরা একটু অনেক অসাধারণ হয়। মানে সাধারণদের যে জীবনধারা, সাধারণদের যে ভাবনা চিন্তা, সেই সব ভাবনা চিন্তার থেকে একটু অন্যরকম ভাবনা চিন্তায় শিল্পীরা বাস করে। তা সেই সব নানা কারণে অনেক সময় শিল্পীদের নানান রকম জীবন নিয়ে, দর্শন নিয়ে, মনস্তত্ত্ব নিয়ে সাধারণ মানুষের সাথে বিরোধ ঘটে, এবং শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক জগতের লোকেরা সবসময় জীবনকে নানা পরিপ্রেক্ষিতে চেক করে, পরীক্ষা করে,
এবং কোন দিক থেকে জীবনকে আরও ভালো করা যায়, বা জীবনের অন্য সাইডটা, যেই সাইডটাতে, যেই দিকটাতে মানুষ কোনো পা দেয়নি, সেই সব জায়গাগুলোকে আবিষ্কার করতে চায়। তাতে ভালো হোক মন্দ হোক সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে নাড়া দেওয়া, এই নাড়া দেওয়ার কাজটা শিল্পী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক জগতের লোকেরা করে। অনেক সময় দেখা যায় যে ভালোর চাইতে খারাপও আসে, কিন্তু আলটিমেটলি মানুষ খারাপ থেকে বেশি শিক্ষা নেয়। মানুষ কখনো ভালো থেকে শিক্ষা খুব কম নেয়। যেমন ধরুন, আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তার মধ্যে কখনো আপনার সাবধানতার জন্য আপনি কখনো হোঁচট খেয়ে পড়েননি। আপনি সোজা চলে গেছেন গন্তব্যস্থলে এবং আপনার মনে হয়েছে রাস্তাটা স্মুথ, কিন্তু আপনার মতো তো সবাই নন। তো কেউ এখানে চড়তে গিয়ে তার সময় দেখা গেল যে সে অনেকবারই হুঁচট খেয়ে মাটিতে পড়েছে, রক্তাক্তি হয়েছে এবং তার একটা অন্যরকম জ্ঞান হয়েছে, অন্যরকম তার দর্শন চেতনা হয়েছে, অন্য কিছু হয়েছে। তো সে সেইগুলোকে অন্যান্য মানুষের সাথে শেয়ার করতে চায় যে তুমি যদি হোঁচট খেয়ে যাও তাহলে তোমার এই হতে পারে, এই হতে পারে। এইগুলো, এই যে মানুষের অভিজ্ঞতা, মানুষের চলার পথে থেকে যে সব অভিজ্ঞতাগুলো আহরণ করছে, সেগুলো মানুষকে মধ্যে চালাচালি হলে, বিনিময় হলে আমরা নিজেদের অনেক কল্যাণকর একটা পরিস্থিতি বা স্তরে আমরা এগোতে পারি। এইভাবেই সমাজ এগিয়ে যায়। তা এখানে দেখুন, প্রত্যেকটা জায়গাতে রয়েছে কনসেপচুয়াল আর্টিস্ট, বা মোনালিসা সম্পর্কে রয়েছে। মোনালিসা সম্পর্কে বহু লম্বা এই ইয়েটা, চ্যাপ্টারটা। সেখানে মোনালিসা সম্পর্কে অনেক কথা আছে, যে কথাগুলো সাধারণ মানুষ জানেন না বা সাধারণ শিল্পীরা জানেন না। তারপর এখানে মার্সেল ডুসেম্পের ফাউন্টেন, যেটা প্রচ্ছবখানার একটা ইয়ে নিয়েছিল, সেসব বিতর্কিত কাজগুলোকে এখানে রাখা হয়েছে। তো এই যে আমি বইটা করতে গিয়ে মানে সবই টুকরো টুকরো ঘটনার মতো করে রেখেছি, কেননা একটা জিনিস নিয়ে দীর্ঘ করে লেখা বা ইনফরমেশান খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়ার মতো আমি মনে করিনি। কেননা আমি চাইছি যে আপনারা আমার এখান থেকে ক্লুগুলো, মানে সূত্রগুলো সংগ্রহ করুন, করে আপনারা আরও গভীরভাবে এটা বিশ্লেষণ করুন। তাতে হবে কি, যে আপনারা জানবেন আরও বেশি এবং ইয়ে করতে পারবেন, নিজেদের উন্নতি করতে পারবেন। আমি মোটামুটিভাবে যতটুকু জ্ঞান দরকার একটা বিষয় সম্পর্কে, ঠিক ততটুকুই মেদ ছাড়া, মানে অরিজিনাল কথাগুলো খুব সঠিকভাবে যথেষ্ট সংক্ষিপ্তভাবে রাখা হয়েছে। এমন সংক্ষিপ্ত রাখিনি যে আপনি বুঝবেন না, আবার এত বেশি ইয়ে করিনি যে আপনি বোর হয়ে যাবেন। তো এইভাবেই আমার লেখাগুলো করা আছে। এখানে জাপানি শিল্পীর লেখা আছে, এখানে জার্মানি শিল্পীর লেখা আছে, আমেরিকান শিল্পীর কথা আছে, কানাডার শিল্পীর কথা আছে, তো ইউরোপের শিল্পীর অনেক শিল্পীর কথা আছে, বা কন্টেম্পোরারি জেলাটিন গ্রুপের কথা আছে। তারপর মহিলারা যে কিভাবে আস্তে আস্তে শিল্প জগতে এসছে এবং তাদের শিল্পের যে ধরন ধারণ এবং তাদের যে কন্টেন্ট, সেই সব কন্টেন্টগুলো পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে একজন শিল্পী যিনি সেক্সকে কিভাবে সামনে নিয়ে চলে এসেছিলেন, আমি এখানে কারোর নামটাম বলছি না, আপনার বইটার মধ্যে দেখে নেবেন। এবং মহিলা শিল্পীরা কিভাবে সমাজের মধ্যে আঘাত প্রতিঘাত বা প্রভাব এইসব ফেলছে, সেগুলো আছে। এখানে আছে শিল্প কিসের জন্য,
এবং শিল্প এই কমিউনিস্টরা কীভাবে দেখেছিল, বা এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকান লোকেদের যেসব ক্রীতদাসের মতো ব্যাপার ঘটেছিল, এবং আমরা আমাদের আজ থেকে ৫,০০০ বছর আগে কিভাবে কিউবিজম মানে মূর্খ এবং সাধারণ মানুষরা যখন মানুষের চেতনা ছিল না, তেমনভাবে বই লেখা পড়া ওইসব ছিল না, তখনই তারা কীভাবে করে গেছে। যেমন এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ছবিটা বা এক্ষুনি বর্তমানে যে লিভিং আর্টিস্ট রয়েছে, সেই সব লিভিং আর্টিস্টরা কীভাবে আরেক জায়গা থেকে সোর্স নিয়ে নিজেদের মতো করে কাজ করে, অনুকরণ এইসব অনুসরণ, এইসব যে সাংস্কৃতিক জগতের মধ্যে রয়েছে সেসব নিয়েও একটা বিস্তারিত আলোচনা রয়েছে। বহু আর্টিস্টের কাজের ধারা রয়েছে এখানে। এই পাতাগুলোর মধ্যে দেখুন, এই ছবিটা এই সবগুলো ছবি কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কীভাবে প্রভাবিত হয়েছে এবং অনুসরণ করেছে বা অনুকরণ করেছে, এবং করে তারাও বিশ্ববিখ্যাত জায়গায় চলে গেছে। যেমন এখানে গুয়ের্নিকার ছবিটা, বিগ মুনিজের এই সে কীভাবে করেছে, উপস্থাপনা করেছে। এই যে জায়গাগুলো আমাদের নিউটন সুজা, তিনি অত্যন্ত পিকাসোর ভক্ত ছিলেন, পিকাসোর কাজের ধারা করতেন। চীনের যে মিউজোন বলে একজন আর্টিস্ট আছে, তিনি ইউ মিনজুনের কাজের সাথে তার দুজনেই হাসির আদল নিয়ে কাজ করেছেন, এবং দুজনের কাজের মধ্যে একটু হলেও তফাৎ রয়েছে। তো এই যে জায়গাগুলো আর কি, আমাদের যামিনী রায় ভ্যান গগের ছবি কপি করেছেন, বা হেনরি রসুল ছবি আমাদের এক্ষুনি লিভিং একজন আর্টিস্ট আছে আমাদের সাউথ ইন্ডিয়া, সে কীভাবে কপি মতো করে সেখান থেকে প্রভাবিত হয়ে সেই ছবি প্রদর্শনীতে দিয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন। দেখুন এখানে দুটোই ঘোড়ার ছবি এবং রাইডারের ছবি, দুটো কিন্তু দুজন আর্টিস্টের আঁকা, এবং দুজনের আর্টিস্টের দুরকম চিন্তাভাবনা রয়েছে। তো আমার বক্তব্য এখানেই যে অনেকের ধারণা আছে যে ছবি বুঝি কেউ কাউকে কপি করা যায় না। হ্যাঁ, একই দেশের মধ্যে আপনারা কেউ কাউকে কপি করে কিছু করতে যাবেন না। যেই ছবি পরিচিত ছবি, সেই ছবি কপি করলে আপনি আপনার কোনো রকম উন্নতি পাবেন না। কিন্তু আমাদের সাংস্কৃতিক একটা জগতে একটা জায়গা আছে, যেটা হয়েছে কি, সংস্কৃতি হলো দুটো ভিন্ন জাতির মধ্যে, ভিন্ন ভৌগোলিক অবস্থানের মধ্যে আদান প্রদান করা, তার জীবন জীবিকা ওইসব আদান প্রদান করা, তার কালচার আদান প্রদান করা, তাতে একজন আরেকজনের থেকে ভালো যে জিনিসগুলো আহরণ করে তার সমাজে সমৃদ্ধ করতে পারে। তো এই কাজটা করতে গিয়ে আপনি ধরুন আফ্রিকার কোনো একটা জায়গার একটা কালচার, সেই কালচারটা হয়তো অনেক উন্নত কালচার, সেই কালচারটাকে যদি আপনি কপি করে নিয়ে আপনার দেশের মধ্যে রাখেন, সেটা হয়তো মঙ্গলজনক হবে, এবং সেটার মধ্যে অনেকেই আপনাকে ভাওবা দেবে। কিন্তু আপনি যদি আমাদের ভারতবর্ষেরই কোনো আর্টিস্টের ছবি সরাসরি তার কপি করতে যান, তাহলে কিন্তু আপনি কোনো দিন উন্নতি করতে পারবেন না, এবং আপনি প্রচণ্ডভাবে বিপদেও পড়তে পারেন। কেননা কপিরাইট অ্যাক্ট বলে একটা জিনিস আছে, সেটার মধ্যে থেকে মামলা মোকদ্দমা হয়ে যাবে, এবং মামলা মোকদ্দমার মধ্যে থেকে আপনি অনেক রকম বিচ্ছিরি শাস্তি আপনিও পেয়ে যেতে পারেন। এখানে যেমন একজন হাইটিয়ান পিউরিটোরিকানে আর্টিস্টের ছবি আরেকজন কপি করেছেন, যেটা আমরা মাইকেল বাস্কুইটের ছবি, এই ছবিকে কপি করেছেন, অভিজ্ঞ কপি করেছেন। যিনি কপি করেছেন তিনিও একজন আমেরিকান, তার নাম জি ভার্দা। তো
এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানে কতটুকু কপি করা যেতে পারে, কতগুলো কপি করা যাবে না, সেগুলো বোঝা মুশকিল, এবং সেগুলোকে আপনাকে বুঝতে হবে। এবং আপনি সোর্স কোত্থেকে নিয়েছেন, আপনার চিন্তার সোর্সটা কোথায়, সেই সব জায়গাগুলো ভালো করে আপনাকে বুঝতে হবে। এই সব জায়গাগুলোতে এখানে যেমন ধরুন যুদ্ধের একটা ছবি, এখানেও যুদ্ধেরই ছবি, এটা তিনজন আর্টিস্টের তিন রকম ছবি। তো দেখতে পাচ্ছেন এখানে একই ছবি ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। হ্যাঁ, সবগুলোই কেউ একজন আরেকজন থেকে কপি করে, এবং তার দুজনই কিন্তু মাস্টার আর্টিস্ট, এবং কপি করেই মাস্টার আর্টিস্ট হয়েছে। তো কপি আপনি করতে পারেন, এবং কতটুকু কপি করবেন বা আদৌ কপি করবেন কি না, এগুলো বোঝার ব্যাপার রয়েছে। তার জন্য আপনাকে পড়াশুনো বিস্তর করতে হবে। আর সমকালীন আর্টটা কী বা পারফরমেন্স আর্টটা কী, এই সমস্ত কিছুর জন্য আপনি যদি মনে করেন আপনি জন্মেই আপনি আর্টিস্ট হয়ে গেছেন, বা পাড়ার দাদার কাছ থেকে দুদিন প্র্যাকটিস করে আপনি নিজেকে আর্টিস্ট মনে করেন এবং বড় ফেসবুকে বড় বড় ছবি করে দেন, তো সাধারণ লোক তো ছবি কিছু বোঝে না। তো আপনার বন্ধুরা আপনার পিঠ চাপড়াবে, আপনাকে বাহবা দেবে, কিন্তু সেটা ওই আপনার পাড়ার মধ্যে। আপনাকে যদি দেশের মধ্যে বা জাতীয় আন্তর্জাতিক স্তরে কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে অত্যন্তভাবে পড়াশুনো এবং রিসার্চ করতে হবে। যেমন বিজ্ঞানীরা রিসার্চ করে নতুন আবিষ্কার করে, তো আপনাকেও ওইভাবে রিসার্চ করতে হবে। আমাদের ভারতবর্ষেরও যে পুরনো যে সংস্কৃতি রয়েছে, বা যে ভাস্কর্যের সাউথ ইন্ডিয়াতে যে নানান রকম ভাস্কর্য রয়েছে, এবং প্রস্তরের যেসব কাজকর্ম রয়েছে, সেসব প্রস্তরের কাজকর্মের মধ্যে অনেক সময় দেখা যায় যে অশ্লীল কাজকর্ম রয়েছে। যেমন এই ছবিটা, এই ছবিটার মধ্যে আপনি দেখুন একটা মহিলার যোনি এবং স্তন দেওয়া আছে, কিন্তু এটাকে অশ্লীল আমরা বলছি না। তো কোনটা অশ্লীল হচ্ছে, কোনটা সেন্সরের মধ্যে যাচ্ছে, কোনটা যাচ্ছে না, এই সম্পর্কেও আপনাকে জানতে হবে। জাপানে একটা পেনিস মানে শিশ্ন একটা উৎসব হয়, সেখানে পুরুষাঙ্গটাকে বড় করে বিশাল করে করে। তো এটা যদি আমাদের এখানে এইভাবে করে, হয়তো নানান রকম মানুষ আপনাকে বাধা দেবে। তো একটা জায়গা আর কি, যে বিভিন্ন জায়গার যে কালচার রয়েছে, সেই কালচার ওইখানকার যে লোকেদের জন্য ঠিক থাকে, কিন্তু অন্যান্য জায়গায় গেলে ওটা অন্যরকম এফেক্ট তৈরি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, লাভবানও হতে পারে। তো মরুভূমির ফসল তো বঙ্গোপসাগরের সমভূমিতে হবে না, আবার সমভূমির যেসব ফসল সেসব তো মরুভূমিতে হবে না। এবং প্রত্যেকটা কিন্তু এই পৃথিবীর মধ্যেই মরুভূমিও আছে এবং সমভূমিও আছে, জলাশয় রয়েছে। তো ওগুলো আপনাকে বুঝতে হবে যে কি, যে যেই জায়গার যেই ভৌগোলিক জায়গা রয়েছে, সেইখানকার যে কালচার, সেখানে যে আবহাওয়া, সেখানকার যে রাজনীতি, অর্থনীতি, সমস্ত কিছু, সেটা কতটুকু অ্যাপ্লিকেবল অন্য জায়গায়, বা অন্য জায়গাটা আপনার দেশে কতটুকু অ্যাপ্লিকেবল, মানে আবেদন আপনি রাখতে পারেন। তো এই যে কালার একটা বইটার মধ্যে বড় বড় মাস্টার আর্টিস্টদের ব্যাপার এবং ঐতিহাসিক ঘটনাগুলোকে এখানে রাখা হয়েছে, নানান রকম ইজমের ব্যাপার আছে। যেমন এখানে প্রেসিসিজম, কিউবিস্ট রিয়েলিজম, দাদাইজম, ফবিজম, এই সমস্ত কিছু, ফিউচারিজম। তা এই এই সমস্ত কিছুই কিন্তু আপনার প্রথম আপনি শিল্পী হিসেবে আপনি যদি স্বস্বীকৃত হন, বা আর্ট কলেজ থেকে জাস্ট গ্র্যাজুয়েশন করেছেন কিংবা মাস্টার ডিগ্রি করেছেন, আপনাকে কিন্তু এগুলো জানতে হবে। আপনারা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যে কয়টা কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে, সেখানে কিন্তু আপনি এইসব লেখা টেখা আমার মনে হয় না আপনি তাদের কাছ থেকে আপনি কোনো দিন শিখেছেন বা জেনেছেন, বা তারা এই নিয়ে কোনো কালচার করে। আমি একদম পরিষ্কার ভালো করে জানি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা এবং
চেতনা সমস্ত কিছুই পলিটিক্যালি কারণে অত্যন্ত নষ্ট হয়ে গেছে, এবং এখন আর কিছু নেই, এটা শ্মশান ছাড়া আর কিচ্ছু না। তো সেই জায়গা থেকে আপনাকে যদি বাঁচতে হয় শিল্পী হিসেবে, তাহলে আপনাকে নির্ভর করতে হবে পুরোপুরি বিদেশের উপর এবং অন্য রাজ্যের উপর, অন্য রাজ্যের থেকে বিদেশের উপর। তো বিদেশের কাছে যেতে গেলে আপনাকে ওই যোগ্যতা নিয়ে যেতে হবে, কেননা সেখানে কিন্তু তারা আপনার চাইতেও অনেক উন্নত। যেমন ধরে নিন, আমাদের মাইকেল মধুসূদন ইংরেজিতে কবিতা লিখতে গিয়ে উনি বুঝতে পেরেছিলেন যে ওইখানেও বড় বড় মাস্টাররা রয়েছে। তো ফলেতে উনি আবার নিজের দেশেই ব্যাক করেছেন, এবং তিনি সেই সম্পর্কে কিছু খেদও তার করেছেন যে তিনি বাংলাকে ভুলে গিয়ে অন্য জায়গায় চলে গেছিলেন, এবং তিনি দুঃখিত। তো আপনাকেও ওই রকম আর কি, যে এমন একটা কিছু করবেন যেটাতে আপনি দুঃখিত হন না, কিন্তু আপনাকে বিদেশ ছাড়া আমাদের এখানে আপনাকে কেউ ইয়ে করবে না। আর আমরা এখন মধুসূদনের যুগে নেই, মধুসূদনের যুগ থেকে ছেড়ে এসে আমরা এখন সিপিএম এবং তৃণমূল, এই যেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন এই আছি। সুতরাং আপনি যদি আপনার নিজস্ব শিল্পী সত্তাকে বাড়াতে চান, তাহলে আপনাকে প্রচুর পড়াশুনো করতে হবে, এবং এই পড়াশুনোর বই কিন্তু আমাদের এই বাংলাতে নেই। তো সেই রকম একটা জায়গা থেকে আমি আমার নিজস্ব একটা ইয়ে করেছি, অবদান রাখার জন্য আমি নিজের পকেটের টাকায় এই সব বইগুলো আমি ছাপছি, এবং সেটা ব্যবসায়িকভাবে না। সেটার মধ্যে হচ্ছে কি, আমি কিছু অল্প সংখ্যক বই করেছি, 50-60খানা বই। যদি আরও কিছু লাগে পরে, যদি 50টা ফুরিয়ে যায়, তাহলে আরও 50টা আমি করব। এটা সবার জন্য করা অসম্ভব ব্যাপার। আর এই যে খরচ আর কি, সেই খরচ করে প্রকাশকরা করবে না, কেননা প্রকাশকরা জানে বাংলার লোকেরা পড়াশুনো করে না, এবং যদি পড়াশুনো করতো তাহলে বই বিক্রি হতো। বই বিক্রি হলে প্রকাশকরা তো, প্রকাশক মানেই তো সে প্রকাশ করবে, ব্যবসা করবে, টাকা ঢালবে, টাকা ব্যবসা করে তুলে আনবে ঘরে। কিন্তু যখন দেখা যায় যে লাখ লাখ টাকা সে ইয়ে লাগিয়ে দিয়েছে, অথচ তার কোনো রকম রিটার্ন আসছে না, এবং পুরো টাকাটা জলে চলে গেছে, মানে বইগুলো ছেপে আর বিক্রি করতে পারলো না, তার লাখ টাকা শেষ হয়ে গেল। তো সে কেন একবার করেছে, আর তো আর করবে না। ফলত আমরা গত 20-50 বছরের মধ্যে এরকম কোনো বই আমরা দেখিনি, আপনিও দেখবেন না। আমাদের বাংলাতে এই বই আপনি দেখবেন না। এই বইটা যদি ইংরেজি প্রকাশনা থেকে বার করতে ইংরেজিতে, তাহলে না হলেও 4-5 হাজার টাকা ওটার দাম হতো আমাদের ভারতীয় মুদ্রায়। আর সেই জায়গাতে আমি এটা 1500 টাকা মাত্র দাম রেখেছি, এবং তাও আমি বলেছি যে আমার কাছ থেকে নেন, আমি ওগুলো কোনো রকম ডিস্ট্রিবিউটর বা প্রকাশকের কাছে দিচ্ছি না। শুধু প্রথম পাতার মধ্যে ইন্দ্রদার কথা লেখা আছে, আমাদের শিয়ালদার ইয়ের নিচে, ফ্লাইওভারটার নিচে শিশির মার্কেটের মধ্যে ইন্দ্রদার আর্ট গ্যালারিতে, ইন্দ্রদার এখানে হয়তো 2-1টা আমি পরে রাখবো, কিন্তু এক্ষুনি রাখার অবস্থা নেই। তা যেহেতু অল্প কয়েকটা বই আমি করেছি, আপনারা যদি এখান থেকে আমার কাছ থেকে নেন, তাহলে আমার এখানে ইয়েটা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেখানে আপনারা কল করুন। কল করে বা মেসেজ পাঠালে আমি বলে দেবো আপনি বইটা কীভাবে সংগ্রহ করবেন। আমি কুরিয়ারে আপনাকে, আপনি পেমেন্ট করে দিলে কুরিয়ারে আমি আপনাকে দিয়ে দেবো। কুরিয়ারে দিতে টোটাল আপনাকে দিতে হবে 1350 টাকা। 1350 টাকা দিলে আমি এই বইটা আপনাকে প্যাক করে আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবো। আপনারা আমার কথা শুনলেন, তা এবার চিন্তা করে দেখুন বইটা সম্পর্কে আমি যা যা বললাম, আর আপনাকে আমার কম্পিউটার ভিডিওতে আপনাকে পরিষ্কার প্রত্যেকটা পাতায় দেখালাম। কোনো রকম চিন্তাভাবনা নেই। আপনি যদি মনে করেন বইটা সংগ্রহ করবেন, আপনি এটা কাউকে কিনে কাউকে উপহার দিতে পারেন। যাকে উপহার দেবেন সে আপনাকে চিরজীবন মনে রাখবে, কেননা ওই রকম বই আপনার বাংলাতে নেই। এবং এই কন্টেন্টগুলো আপনাকে জানতেই হবে যদি আপনি শিল্প জগতে
থাকতে চান। আর না হলে আপনি যদি ভালো শিক্ষিত, ইংরেজি টিংরেজি ভালো জানেন, তাহলে বড় বড় ম্যাগাজিন ঘাটুন এবং বড় বড় যে সোর্সগুলো রয়েছে, একাডেমিক রিসার্চ জার্নালগুলো রয়েছে, সেই সব রিসার্চ জার্নালগুলো পড়ুন। পড়লে আপনি সেগুলো জানতে পারবেন এবং আপনাকে কনস্ট্যান্ট মানে সমস্ত পৃথিবীতেই তো কন্টেম্পোরারি আর্টের উপর কাজকর্ম হচ্ছে, কনস্ট্যান্ট এই ইনফরমেশানগুলো আপনার রাখতে হবে। আমি যেগুলো করেছি এতদিন ধরে আমি লিখেছি এবং লেখাগুলো প্রচুর জমে গেছে। আমি একটা দুটো করে 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 এরকম 50-60 কপি করে আমি বইগুলো আপনারা দেবো, কেন এটাই আমার শেষ ইচ্ছে যে আমি বাংলাতে কিছু কন্ট্রিবিউট করে যাব। এবং এই কন্ট্রিবিউশনটা, এই অবদানটা এর জন্য করে যাব যে আমার ইচ্ছে যে বাংলা থেকে কিছু মানুষ দাঁড়াবে। কেননা বাংলার মধ্যে আমার মনে হয় যে যে যতই বলুক না কেন, যত বাজার হাউসেই মধ্যে কাজ করুক না কেন, এবং সবাই তার যার যার বন্ধুবান্ধব নিজেদের বন্ধুবান্ধবের পিঠে চাপড়ে ইয়ে করে বিশাল বিশাল কাগজে বাগ বানিয়ে ফেলে, আলটিমেটলি তারা কেউ না, কিচ্ছু না। আপনি এটা মনে করুন যে শিল্প, সাহিত্য, সঙ্গীত, এই যে সমস্ত সাংস্কৃতিক জগতে আপনি ভারতবর্ষের যে 28টা রাজ্য রয়েছে, সেই 28টা রাজ্যের মধ্যে ধরুন আমরা জানি যে মুম্বাই, মহারাষ্ট্র, দিল্লি, ব্যাঙ্গালোর বা কর্ণাটক, সাউথ ইন্ডিয়ার কিছু কিছুর মধ্যেই এগুলো চর্চাগুলো হয় এবং সেখানে আমাদের বাংলার আদৌ কোনো রকম স্থান আছে কি না, সারা ভারতের মধ্যে যে সাহিত্য, সেই সাহিত্যের তুলনায় আমাদের কেউ নেই। এখানে কিছু মানুষ পৃষ্ঠ চুলকানির মতো করে একে সাহিত্য বানায়, যেহেতু ও অমুক বাজার পত্রিকাতে চাকরি করত এবং তার একটা প্রচার হয়েছে, সেইভাবে ইয়ে করে, কিন্তু আদৌ কেউ না। আপনি দেখুন মানে রবি ঠাকুর 110-11 বছর আগে নোবেল পুরস্কার পেয়েছিল, তারপরে কিন্তু ভারতবর্ষ একটা না আরেকটা সাহিত্যের নোবেল পুরস্কার কাউকে আনতে পারেনি। এর চাইতে জ্বলন্ত প্রমাণ আপনাকে আর কী দেবো? আপনি আর কোনো রকম অজুহাত আপনি দেখাতে পারবেন না, কারণ প্রতি বছর ইউরোপ, আমেরিকাতে গন্ডায় গন্ডায় নোবেল পুরস্কার যায়, আমাদের ভারতবর্ষে আসে না এই কারণে যে আমাদের অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই যে আমরা যোগ্য হতে পারিনি, মানে যেটাকে মানুষ আন্তর্জাতিক স্তর বলে, সেই স্তরের ধারে কাছে যায়নি। আমরা আমাদের নিজেদের রাজ্যের স্তরের মধ্যে নিই। আর আমরা তো আস্তে আস্তে একটু আগে বললাম না যে আমরা সিপিএমের রাজত্ব পড়িয়েছিলাম 30-40 বছর, এবং তারপরে আমরা তৃণমূলের এখন আছি, এবং এইভাবে আমরা ভিখারি হয়ে গেছি। এবং আমরা এখন ভিক্ষা পেলে, কেউ যদি আমাদের ভিক্ষা দেয়, নিজেরা কিন্তু উপায় করতে পারি, উপায় না। আমরা এমন হয়ে গেছি, আমাদের মেরুদণ্ড এমন ভেঙে গেছে, আমাদের কাজ করার ইচ্ছে নেই। আমরা ওই যদি ভিক্ষা যদি 1000 টাকাতে কষ্টে মষ্টে ও দিয়ে আমি চালিয়ে নেব, এই মানসিকতা আপনি কোনোদিন বড় হতে পারবেন না। ঠিক আছে, আপনি ওটা মিলিয়ে নিন। এবং যে কয়টা মানুষ এখন আন্তর্জাতিক ভারতবর্ষ থেকে এগিয়ে গেছে, তারা সবাই ওই দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর ওই রকম, বা সাউথ ইন্ডিয়ার মাদ্রাজ, ওই রকম জায়গা থেকেই তারা নিজেদের ওই আন্তর্জাতিক সীমানার মধ্যে পৌঁছে দিচ্ছে, এবং সেটা গুণাগুন্তি কয়েকজন। তো আমাদের বাংলা থেকে নেই। কিন্তু আপনি বলবেন অমুক বাজার পত্রিকার মধ্যে অমুক বাবু, অমুক কবি, অমুক ইয়ে, এসব বললে কোনো কাজ হবে? স্বীকৃতি চাই আন্তর্জাতিক মানের। এখন তো আমাদের এটাও মনে হয় যে রবি ঠাকুর কি আদৌ যোগ্য হয়েছিলেন, না তাকে পাইয়ে দেওয়া হয়েছিল? আপনারা ভাবুন।